প্রত্যেকটা মার কিন্তু একটা স্বপ্ন থাকে যে আমার একটা মেয়ে, হুম। তার একটা ঘর হবে, ছোট্ট একটা সংসার হবে। কিন্তু আমার এই রাজনীতি অনেকেই তো ছিল বা আছে। আপনাকে কেন সংসদ সদস্য হিসেবে নেয়া হলো? আমি নিশ্চিত আজকে শুধু জিয়া পরিবারের জন্য। ওকে 5, 4, 3, 2, 1 অ্যাকশন। আপা আসলে কোত্থেকে শুরু করব? ১৭ বছরে তো আপনাদের অনেক ঘটনা। তাই শুরু করতে একটু সমস্যা হওয়াটাই কথা। হিমশিম আচ্ছা, খাচ্ছি হ্যাঁ, আমরা। হিমশিম খাচ্ছি। জি। দর্শক আপনাদের পরিচয় করিয়ে দিই। সেলিনা সুলতানা নিশিতা। যারা ছাত্র রাজনীতি করেন তারা অনেকেই চেনেন। ছাত্রদলের রাজনীতিতে উনি একজন পরিচিত মুখ। ঐতিহ্যবাহী কলেজ ইডেন কলেজের ছাত্রদলের সভাপতি হিসেবে আ ৩ মেয়াদে ৩ বার দায়িত্ব পালন করেছেন এবং ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতেও বিভিন্ন পদে তিনি ছিলেন। পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের বিএনপির থেকে মনোনীত প্রার্থী হচ্ছেন সেলিনা সুলতানা নিশিতা। আজকে তার সঙ্গে রহমানির সাথে অনুষ্ঠানে আমি কাইসার রহমানি কথা বলব। আপা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আপা, আমি ভালো আছি। এমন কোনো একটা ঘটনা শুনতে চাচ্ছি আপা আপনার কাছে যেইটা আপনার মনে দাগ কেটেছে বা আপনাকে এখনো ভাবায় বা আপনাকে এখনো কাঁদায় বা আপনাকে এখন অনেক উৎসাহিত করে। এরকম কোনো ঘটনা বা আপনার খুব খারাপ লেগেছে যে রাজনীতিতে এইরকমও হয়। এরকম কোনো ঘটনা যদি না, আমাদের একটু এগুলি শেয়ার তো করতেন। না, এরকম তো অনেক ঘটনাই আছে, অসংখ্য ঘটনা আছে। কারণ আমাদের প্রতিটা দিন এমন ছিল যে আমরা বাসা থেকে বের হয়েছি, আমরা ব্যাক করতে পারবো কিনা। কারণ আমাদের সহযোদ্ধাদেরকে কিন্তু আমরা পাইনি। গুম হতে দেখেছি, খুন হতে দেখেছি। তো আমাদের বড় ভাই মনে করেন যেমন এম এ ইলিয়াস আলী বা নাসিরউদ্দিন আহমেদ পিন্টু হুম, বা আমাদের সুমন বা পুরান ঢাকার পিন্টু, তাদের সাথে কিন্তু আমরা একদম সম্মুখ সারিতে ছিলাম। আমরা একসাথেই আন্দোলন সংগ্রাম করেছি, লড়াই করেছি। তো সাথে যখন আমার ভাইটা নেই বা ভাইটার কোনো সন্ধান আমি পাচ্ছি না, তো এই জিনিসটা তো আমাদেরকে ছুঁয়ে যেতই। তবে আমি যেহেতু রাজনীতি করি, আমি গ্রেফতার, জেল, জুলুম, রিমান্ড এগুলিকে আমি একটা সাইডে নিয়ে নিয়েছি যে এগুলি হ্যারাসমেন্ট এগুলো হতেই পারে। কিন্তু আমি যখন আমার মাকে হারাই, আমার মাকে হারানোর পর যখন আমাকে অ্যারেস্ট করা হয়, কারণ আপনারা জানেন ওই যে খিলগাঁও থানার জনি, ওর ওয়াইফ কিন্তু তখন মানে অন্তঃসত্ত্বা ছিল ৯ মাসের। সে প্রচণ্ড কান্নাকাটি করছিল, ম্যাডামের সাথে দেখা করতে চাচ্ছিল। কেউ কিন্তু তখন তাকে নিয়ে যায়নি যে ওখানে তাকে নিয়ে যাবে। তা আমি কিন্তু তাকে নিয়ে গিয়েছিলাম গুলশান কার্যালয়ের সামনে। সেই জায়গা থেকে আমাকে অ্যারেস্ট করা হয়। তখন আমার আম্মা মারা গেছে ৪০ দিনও হয় নাই। তো ওখান থেকে আমাকে অ্যারেস্ট করা হয়েছে মাগরিবের পর। অ্যারেস্ট করার পর রাতে যখন ৯টা-১০টা বাজে, হুম। আমি মনে করেছি যে আমাকে হয়তোবা ছেড়ে দেওয়া হবে। না, আমাকে ছেড়ে দেওয়া হয় নাই। ১১টা-১২টা বাজে ছেড়ে দেওয়া হয় নাই। সারারাত আমাকে রেখেছে ছেড়ে দেওয়া আমি ভেবেছি যে হয়তোবা সকালবেলা আমাকে ছেড়ে দিবে। কিন্তু এই জায়গায় কিন্তু আপনাদের কিন্তু মানে মানে কিছু সাংবাদিক ভাইরা আমার খোঁজখবর রেখেছিলেন। সারারাত ছিলেনও কয়েকজন। কারণ আমাকে নিয়ে আমি জানি না, যতটুকু শুনেছি যে তাদের অন্য একটা চিন্তাভাবনা ছিল, গুম করার একটা ছিল। তো আমার সাথে কিন্তু আমাকে যখন অ্যারেস্ট করা হয় জনির ওয়াইফদেরকেও কিন্তু অ্যারেস্ট করা হয়। তাদেরকে ছেড়ে দিয়েছে, আমাকে রেখে দিয়েছে। তো আমি রাতের বেলা যখন সকালবেলা ভাবলাম যে আমার তখন তো খুবই খারাপ সময়। আমার আম্মা মাত্র চলে গেছে। আমার বড় ভাইয়েরা, ভাবিরা দেশের বাইরে থেকে আসছে। একটা মাত্র বোন। আর বাংলাদেশের এই প্রেক্ষাপটে এবং সামাজিক হুম, বাস্তবতায় একটা আনমেরিড একটা মেয়ে অ্যারেস্ট হয়েছে, জেলায় আছে। সকাল হলো, দুপুর হলো, বিকেল হলো তারা আমাকে মানে ছাড়েও না, কিছুই করে না। সন্ধ্যার সময় মানে আমাকে একটা গাড়িতে উঠালো। সামনে একটা পুলিশের গাড়ি, পেছনে একটা প্রচুর পুলিশ। এখন আমাকে তারা বলছে যে, বুলেট প্রুফ এগুলি পড়ার জন্য। তো আমি বলছি, "এগুলো আমি কেন পড়বো? আমি কি মানে কোনো সন্ত্রাসী কোনো কার্যক্রম করেছি? হুম। বা আমি কি কোনো খারাপ কিছু করেছি এটা আমি পড়ব না।" বলে কেন, "আপনার ভালোর জন্য।" না, আমি বলছি, "না, এটা আমি পড়ব না। আপনি তাহলে তারপর হেলমেটটা পড়েন।" আমি বলছি, "না, আমি সেটাও পড়ব না।" তো যাই হোক, এগুলি ছাড়াই কিন্তু আমাকে কোর্টে নেওয়া হয় একদম মাগরিব ছুঁই, ছুঁই। মাগরিবের একটু পরপর যাই হোক ওখানে আমরা গেলাম। তারপর আমাকে
ঢাকা জেলে নিয়ে নেওয়া হলো। ঢাকা জেলে নিয়ে যাওয়ার পর ১ দিন পরে আমাকে রিমান্ড ১০ দিনের রিমান্ড করা হলো। তো রিমান্ড তারপর নিয়ে গেলো আমাকে রিমান্ডে। ১-২ দিন পরে রিমান্ড শেষ হওয়ার পরে সে নিয়ে আসলো আমাকে ঢাকা জেলে। তো রিমান্ডের শেষে তারপর একবার হচ্ছে ঢাকা জেলে, হুম, একবার হচ্ছে কাশিমপুরে। হুম। একবার ঢাকা জেলে, একবার কাশিমপুরে। মানে কি একটা অবস্থা! এই সময় আমি আমার মাকে হারিয়েছি। আমি আমি এই জিনিসটা আমি কখনোই ভুলতে পারব না যে আ আমি আমার মাকে হারানোর পর আমি আমার একমাত্র মেয়ে। কারণ প্রত্যেকটা মার কিন্তু একটা স্বপ্ন থাকে যে আমার একটা হুম, মেয়ে, তার একটা ঘর হবে, ছোট্ট একটা সংসার হবে। কিন্তু আমার এই রাজনীতি সরি। চেপা মায়ের কথা বলছিলেন। তো আমি আমার মা কিন্তু আমার একটা ঘর আমার একটা এখন বেবি আছে। আমার সঙ্গে আমার হাসব্যান্ড আছে। বাট আমার আম্মা কিন্তু কিছুই দেখতে পারেনি। মানে যখন সবকিছু আছে তখন মা নেই। জি। আসলে এরকম ঘটনা খুব কষ্টদায়ী। তারপর বারবারই আমি মনে করেন সমরে ছিলাম তো আমাকে অ্যাটাক করা হয়েছে। আমি যখন বরিশাল বিভাগের সমাবেশে যাচ্ছিলাম, হুম, তারা মানে দেশীয় অস্ত্র-শস্ত্র সহ আমার গাড়িটা পুরো ভেঙে তো দিয়েছে। হুম, আমার পুরা সারা শরীরে কাঁপছিল। হুম, হুম, আমার পা কেটে গিয়েছিল, পিঠ কেটে গিয়েছিল। আমার সাথে যারা ছিল ওদের হুম, শরীরে কেটে বা আসলে এমনভাবে তারা রক্তাক্ত করেছিল, আমি সাথে, হুম। সাথে একটু পরে আমি আবার লাইভ দিয়েছিলাম। বাট সবকিছু দেখানো পসিবল ছিল না। মানে পুরা ব্লিডিং হচ্ছিল। পুরা পিঠ এগুলি পুরা জেল, জুলুম, রিমান্ড মানুষকে কি করে? দুর্বল করে দেয়। কিন্তু হুম। না আমাকে আরো সাহসী করেছে। আমি আরো শক্তি নিয়ে আরো সাহস নিয়ে আমি সামনে এগিয়েছি। মানে এই যে ১৭ বছর আর এখন দল থেকে সুসংবাদ পেয়েছেন। সব মিলিয়ে সব মিলিয়ে কেমন আছেন এখন? মানে আমার ফ্যামিলি বিএনপি পরিবার। বাট আমি ছোটবেলা থেকে যেটা ছিলাম, আমি যখন স্কুলে পড়ি, হুম, তখন থেকে আমি ক্লাস ক্যাপ্টেন ছিলাম। আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনেক পছন্দ করতেন। উনি সবসময় উনি যে খাল কাটা কর্মসূচির যে একটা হুম, ছবি ছিল, হুম, হুম, শুধু আমার বাবা মানে আমাদের ভাষায় বলতেন যে বাপের বেটা। তো ওই যে মানে ভিতর থেকে যে জিয়া পরিবারের প্রতি প্রেম, ভালোবাসা আর ম্যাডাম তো ম্যাডামই। ম্যাডামকে দেখে আমরা অনেকটাই মানে অনেক পছন্দ করতাম। আমরা শুধু হুম, ম্যাডাম যখন একবার মনোহর দিতে গিয়েছিলেন, তখন আমি স্কুলে পড়ি। হুম, তো আমি বায়না ধরেছি আমার মেজো ভাইয়া, তুষার ভাইয়া যে, "আমাকে একটু নিয়ে যাও।" বলে কি এত মানুষ, হাজার, হাজার মানুষ। তো সেই জায়গা থেকে আমি যখন কলেজে পড়ি, আমাদের এতে একটা বিষয় ছিল, আমাদের যে সিনিয়র বড় ভাইরা ছিলেন, ছাত্রদলের বড় ভাইরা যারা হুম, ছিলেন, তারা কি করতেন যে এই বাড়ির একটা মেয়ে মানে কলেজে পড়ে বা এই বাড়ির একটা ছেলে কলেজে পড়ে, আমাদের বড় ভাইরা কিন্তু যেতেন। হুম, যেয়ে তাদেরকে ইনভিটেশন জানাতেন যে, "তোমরা আসো, ছাত্রদলের মিছিলে আসো।" কিন্তু রাজনীতিতে এভাবে জড়াবো সেটা কিন্তু ওইটা মাথায়ও ছিল না বা কিছু না। তারপরে তো ভাইয়ারা আমাকে বলল যে, তাদের সাথেই আসলে মেইনলি কাজটা শুরু। হুম। তাদের কাছ থেকে ওই সময় থেকে আমার কাজ শুরু। তারপরে আমি ইডেন মহিলা কলেজের সিনিয়র জয়েন্ট কনভেনর ছিলাম। ৩ বার ৩ বার হুম। আহ্বায়কের দায়িত্ব পালন করেছি। কেন্দ্রীয় সংসদেও দায়িত্বে ছিলাম। আচ্ছা তো এই যে এই যে ইডেন কলেজের যে ৩ বার দায়িত্ব পালন করেছেন, জি। এটা কতটা চ্যালেঞ্জিং ছিল বা ওই সময়ের এই পথটা কেমন ছিল আপনার জন্য? না পথটা তো মসৃণ ছিল না। অনেক স্ট্রাগল করে আমাকে যেতে হয়েছে। কারণ আপনি রাজনীতি করতে গেলে দলের প্রত্যেকটা সিদ্ধান্ত যে আপনার পক্ষে আসবে তা না। হুম, কিছু, কিছু সিদ্ধান্ত তো দেখা যায় আমার বাইরেও গিয়েছে। কিন্তু আমি সবসময় একটা জিনিস মনে করেছি যে এই দায়িত্ব হচ্ছে আমার কাছে একটা পবিত্র আমানত। যেকোনো কিছুর বিনিময়ে আমি চেষ্টা করেছি যেকোনো কর্মসূচি সর্বোচ্চ ভালো দেওয়ার। তো আমি একটা জিনিস মনে করেছি যে আমি একটি মেয়ে। আমি যদিও আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি বারবার। কিন্তু আমি চাইনি যে ষড়যন্ত্রের এই বীজটা আরেকজনকে মানে ছড়িয়ে দিতে আরকি। হুম, হুম, আমি আমার কথা ছিল আমি একটি মেয়ে। একটি মেয়ে যদি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র থেকে নিরাপদ না থাকে সেই দেশ কখনোই এগোবে না। তো আমি যেহেতু একটি মেয়ে, তো আমি যদি ১ম আমি নিজে ঠিক না থাকি তাহলে আমি মানে এই সমাজের জন্য আমি কি করব? দেশের জন্য কি করব? রাষ্ট্রের জন্য কি করব? তো ফার্স্ট প্রায়োরিটি আমাকে নিজেকে আগে ঠিক হতে হবে। তাই হুম। আমি আমার জায়গা থেকে অনেক ট্রান্সপারেন্ট ছিলাম আরকি। ছাত্র সংগঠন তো
বেশ কিছু আছে। জি। তো ছাত্রদল কেন আপনি বেছে নিয়েছিলেন? আমি তো পারিবারিকভাবে বিএনপি স্টাডি হুম, করেছিলাম যে না এটা স্মার্ট একটি সংগঠন। জাতীয়তাবাদী ছাত্রদল একটি কালজয়ী সংগঠন। হুম, সময়ের প্রয়োজনে স্বদেশ, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং আত্মনির্ভরশীল জাতি গঠনে জাতীয়তাবাদী ছাত্রদলের ভূমিকা কিন্তু ইতিহাস স্বীকৃত। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার বা সংসদীয় গণতন্ত্রের জন্য ৯০ এ দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে ৯ বছরের দীর্ঘ আন্দোলনের পরে যে বাংলাদেশে যে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন হয়েছিল, সেই ক্ষেত্রে কিন্তু সম্মুখ সারিতে ছিল সেই ৯০ এর গণঅভ্যুত্থান। তো সেই থেকে তো আমরা ছোট তখন অনেকটাই। ওই জায়গা থেকেই প্রেমটা বলতে পারেন হয়েছে। এই গত ১৭ বছর বিভিন্ন সময় বিভিন্ন দাবিতে হুম। রাজপথে ছিলেন। রাজপথে আপনার মামলা কয়টা আপনার নামে? আমার নামে অসংখ্য মামলা ছিল। একদম হুম, এক্সাক্ট এখন আমি এই মুহূর্তে বলতে পারছি না। কারণ আ আমি তো অনেকবার অ্যারেস্ট হয়েছি, হুম, গ্রেফতার হয়েছি। দেখা যায় অনেকবার আমাকে থানা থেকে আটক করা হয়েছে। আমাকে থানা থেকে মানে সিনিয়র নেতৃবৃন্দ এবং আমার পারিবারিক হুম, সহযোগিতায় আমাকে কিন্তু আম ছাড়িয়ে নিয়ে আসা হয়েছে। হুম, আমি আবার জেলও খেটেছি। হুম, তো আমার আম্মাকে আমি যখন হারাই আমার আম্মাকে হারানোর ৪০ দিন হয় নাই। তখন যখন আমাকে অ্যারেস্ট করা হয়, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গুলশান কার্যালয়ে অবরুদ্ধ। তো ওই সময় যে বিষয়টা ছিল, আমাকে অ্যারেস্ট করার পর আমাকে প্রচুর পেন্ডিং মামলা দেওয়া হয়েছিল আরকি। হুম, এর আগে দেখা যায় ২ টো ১ টা মামলা করে দিত, ওকে ঠিক আছে। কিন্তু এই সময় এমন হয়েছে যে একটা মামলা এমন ধারা দিয়েছে যে একটা মামলায় ৩ টা করে হয়েছে। হুম। সো অনেক মামলা ছিল আমার নামে। আপনার রাজনীতিতে আপনার পরিবারের হুম। ভূমিকা কেমন ছিল? আমি কিন্তু আমার ৫ ভাইয়ের একমাত্র বোন। আমার বাবা-মায়ের একমাত্র মেয়ে সন্তান। আ ১ম তো আসলেই মানে একটু উদ্বিগ্ন ছিল বা চায়নি যে আমি আসলে বাংলাদেশের কালচারে রাজনীতিতে তার মেয়েটা আসুক। একটা মাত্র মেয়ে তো এটা আসলে চায়নি। তো তারপরে তো আসলে যখন দেখে যে না এই লড়াইটা আসলে আমার ব্যক্তিগত লড়াই না। এটা আসলে দেশের জন্য বা এটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। তারপরে তো দেখা যায় যে না এক অস মানে তাকে থামানো যাবে না। হুম। আমার ফ্রেন্ড সার্কেল খুব সাপোর্টিং ছিল। জেনারেল স্টুডেন্টরা আমাকে অসম্ভব পছন্দ করতেন। শুধু তাই নয়, দারোয়ান, পিয়ন সবাই আমাকে অনেক ভালোবাসতেন। সো তাদের যে সাপোর্টটা আমার ছিল, আমি কোথাও পিছপা হইনি আরকি। আমি অনেক সাহস পেয়েছি। বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া, আপসহীন নেত্রী। আপনারা দলের বিগত ১৭ বছরে দলের বিভিন্ন অনুষ্ঠানে আপনাকে তো দেখা যেতই। উনি মারা গেছেন। উনার অনুপস্থিতি বা উনাকে নিয়ে আপনার কোনো স্মৃতি, কোনো ঘটনা বা উনার অনুপস্থিতির বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমি গতকালকে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল গত পরশুদিন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রভাব আপনার লাইফে কতটুকু? তো আমি ওই সময় উত্তর দিয়েছিলাম যে, "আমি জানি না কিভাবে দিয়েছি, আমি বুঝিও নাই। আমার মনে যা এসছে আমি তাই বলেছি।" যে, "আমার এক মা আমাকে শিখিয়েছে ভালো মানুষ হতে। আরেক মা আমাকে শিখিয়েছে দেশপ্রেম, আপোসহীনতা, স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে নিজের অস্তিত্ব ঠিক রেখে কিভাবে চোখে চোখ রেখে বলতে হয় যে আমি মানে প্রতিবাদ করতে হয়, সেই প্রতিবাদটা আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে শিখেছি। আর উনি হয়তোবা সশরীরে নেই। কিন্তু উনি আমাদের মাঝে আজীবন বেঁচে থাকবেন। উনার কর্মে, উনার প্রত্যেকটা কাজে কারণ আমার আদর্শ হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আর অনুপ্রেরণা বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের জন্য সংগ্রাম। ছাত্রদলের রাজনীতি করতেন। রাজপথ থেকে এখন আ ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য। নিজেকে কিভাবে মূল্যায়ন করবেন? আমি সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের বর্তমান বাংলাদেশকে যিনি নতুন বাংলাদেশে নতুন আ ভাবে সারা বাংলাদেশে সারা পৃথিবীর মাঝে উপস্থাপিত করছেন। বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। আমি নিশ্চিত আজকে শুধু জিয়া পরিবারের জন্য। অনেকেই তো ছিল বা আছে। আপনাকে কেন সংসদ সদস্য হিসেবে নেয়া হলো? কোন কারণটা বলে আপনি মনে করছেন? আপনি কেন? আমি কেন নই? কারণ হুম, আমি হচ্ছে গণতন্ত্রের
জন্য, আমি মানুষের ভোটাধিকারের জন্য আমি রাজপথে দীর্ঘদিন ছিলাম। আপনি আপনারা দেখেন ২০০৬ এর আগে থেকেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছিল। ২০০৬ এও যে আমি ঈদ ছিল, ঈদে আমি বাড়িতে গিয়েছিলাম। আমাকে দল থেকে বলা হয়েছিল যে ঈদের দিন আমি বাড়ি থাকতে পারবো না। আমি শুধু সকালে সেমাইটা খেয়ে আমি হলে চলে আসছিলাম। আমার মনে আছে কুরবানির ঈদের পরে আন্দোলনটা শুরু হুম, হয়েছিল। হুম, হুম। মানে ক্ষমতা হস্তান্তর বা যেটাই হোক। তারপর থেকে এই যে দীর্ঘ ২০ বছর বলেন, ২০০৬ থেকে মানে একদম নির্বাচন পর্যন্ত আমার কোনো অনুপস্থিতি আছে, সেটা আপনি একটু কাইন্ডলি খুঁজে দেখবেন। কারণ আপনারা হচ্ছে বড় সাক্ষী। কারণ আপনি ১/১১ বলেন, আর এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন বলেন, আর ২৪ বলেন। আমি দেখানোর জন্য না, আমি প্রতিটি আন্দোলন সংগ্রামে ছিলাম এবং আমি মনে করেছি যে এটা আমার দায়িত্ব। এটা প্রতিবাদ করাটা আমার দায়িত্ব। সেই জায়গা থেকে আমি করেছি। যেহেতু আমি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একজন সম্মুখ সারির হুম। যোদ্ধা। সো আগামী বাংলাদেশ বিনির্মাণে এবং বাংলাদেশের উন্নয়নে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের সাথে থেকে এই দেশের জন্য কাজ করতে চাই। এদেশের মানুষের জন্য কাজ করতে চাই। গাজীপুর, নরসিংদী সংসদে আপনার প্ল্যানটা কি? আপনি এদের নিয়ে কোথায় যেতে চান? না, প্ল্যান হচ্ছে মানুষের সেবা করা। আর মানুষের সেবা করা হচ্ছে মানুষকে খুশি করা। সেটার জন্য যে কাজগুলি করা দরকার, যদিও আমরা অনেক পিছিয়ে আছি, অনেক কিছু সীমাবদ্ধতা আমাদের আছে। ফুলঝুরি অনেক কিছু দেয়া যাবে। কাজ করতে হবে আমাদেরকে। মানুষের জন্য কাজ করতে হবে। শেষ প্রশ্ন আমার। হুম, আগামী ৫ বছরে হুম। নিজেকে কোথায় দেখতে চান? আমি আমৃত্যু জনগণের পাশে থেকে কাজ করতে চাই। কোথায় দেখা যাবে সেটা আমার কাজের উপর ডিপেন্ড করবে। আমি কতটুকু করতে পারি। সময় বলে দিবে যে আসলে আমরা কিন্তু এই যে ১৭ বছর যে আমরা লড়াইটা করেছি, এই লড়াইয়ের সময় কিন্তু আমাদের লাস্ট যেটা আমাদের ছিল যে আমরা সংসদ সদস্য হবো, আমরা সংসদে যাবো, হুম। বা এমপি হবো, মন্ত্রী হবো, এগুলো কিন্তু আমাদের মাথায় ছিল না। আমাদের মাথা ছিল আমরা গণতন্ত্র পুনরুদ্ধার চাই, আমরা মানুষের ভোটাধিকার চাই, আমি আইনের শাসন চাই। এদেশে গুম হতে পারবে না, খুন হতে পারবে না। মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে, স্বাধীনভাবে চলতে পারবে, স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে। সেটার জন্য কিন্তু আমরা কাজ করেছিলাম। আপা আপনাকে অনেক, অনেক ধন্যবাদ। আপনি আপনার অনেক মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে এবং আপনার সাথে যারা আছে এবং আপনার ক্যামেরার বাইরে যারা আছে সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং আপনাদের প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে, সরকার কাজ করছে। দেখেন তারেক রহমান সর্বোচ্চটা দিয়ে দেশের মানুষের জন্য কাজ করছে। আপনারা উনাকে সহযোগিতা করুন। যদি কোনো কোথাও আমরা তো মানুষ, যদি কোথাও কিছু একটু বিচ্যুতি দেখেন ধরিয়ে দিবেন। আমার মনে হয়, আমি বিশ্বাস করি আমার নেতা জনাব তারেক রহমান সেটা আপনাদের কথাকে প্রাধান্য দিয়ে সেটা শুধরে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে। কারণ তার শরীরে আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ব্লাড। আর উনি তো পুরোটাই পুরো পু শুধু বাবা-মায়ের সন্তান হিসেবে না। তিনি আজকে এই জায়গায় এসছেন একদম তৃণমূল থেকে কাজ করে। হুম। বগুড়ার একটা ছোট্ট একটা জায়গা থেকে একটা মেম্বারশিপ নিয়ে আজকে সে কিন্তু সারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন। আজকে শুধু বাংলাদেশকে না, আজকে সারা পৃথিবীর বুকে আপনি দেখবেন ইনশাআল্লাহ এই ৫ বছর যদি উনি থাকতে পারেন, বাংলাদেশের মানুষ আর বিকল্প অন্য কোনো মনে হয় না চিন্তা করবে। দর্শক, রহমানির সাথে অনুষ্ঠানে আমি কায়সার রহমানি কথা বলছিলাম সেলিনা সুলতানা নিশিতার সঙ্গে। দর্শক, আপনারাও আমাদের সঙ্গেই থাকবেন। আগামীতে আবার দেখা হবে এবং নতুন কোনো অতিথি নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন।